হেই মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে মুভিটি নিয়ে হাজির হলাম, যা 2017 সালে রিলিজ হয়েছিল এবং এটি আমেরিকান অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি মুভি, যার আইএমডিবিতে রেটিং রয়েছে 6.6 আউট অফ 10। এছাড়া এই টাইপের মুভি যেমন গডজিলা ভিএস কং, জুরাসিক ওয়ার্ল্ড, এই মুভিগুলো থেকে আমার কাছে এই মুভির দৃশ্যকল্প কাহিনী অনেকটাই বেশি ভালো লেগেছে। তাই মুভিটি অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি লাভারদের জন্য দেখা অত্যাবশ্যক বলে আমি মনে করি। তবে যাই হোক, মুভিটি যে সিনেমা ইতিহাসের অনন্য কীর্তি, এটি অবশ্যই স্বীকার করতে হবে। তবে আর কথা না বাড়ি আজকে মুভিটা শুরু করা যায়। তবে তার আগে আমি রাকিবুল আর এক্সপ্লেনেশনের পক্ষ থেকে আমাদের জন্য আরেকটি নতুন মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ কং স্কুল আইল্যান্ড। মুভিটি শুরু হয় 1973 সালে সময় নিয়ে, এবং যে সময় এক চমৎকার ও উত্তেজনাপূর্ণ পর্যায়ে বিরাজমান ছিল। ভিয়েতনামের যুদ্ধ তখন এক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছিল এবং পৃথিবীর নতুন রাজনৈতিক নির্দেশনায় পৌঁছাতে চলেছে। সেই সময়ে আমেরিকান সরকার সিদ্ধান্ত নেয় পৃথিবীর এক অদ্ভুত অজ্ঞাত দ্বীপে একটি গোপন অভিযান পরিচালনা করা। এই দ্বীপের নাম ছিল স্কাল আইল্যান্ড। মুভির নাম হবে কং স্কাল আইল্যান্ড। আমি স্কুল বলেছিলাম। যাই হোক, এই স্কাল আইল্যান্ডে তারা এক গোপন অভিযান চালাবে। এক সময় এটি পৃথিবীর মানচিত্রে ছিল, কিন্তু কোনো জানা অজানা কারণে আজ সেই স্কাল আইল্যান্ডটি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায়, যা আমেরিকার সরকারকে এই দ্বীপের দিকে আকৃষ্ট করেছিল। তাদের পরিকল্পনা ছিল এখানকার জীববৈচিত্র্য এবং অন্যান্য রহস্যের ওপর অনুসন্ধান চালানো। যতই তারা পরিচালনা শুরু করছিল, তাদের মনে সেই দ্বীপ সম্পর্কে আরো বেশি জানার জন্য কৌতূহল সৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই অভিযানে প্রধান ছিলেন ক্যাপ্টেন রেন্ডা, যিনি ছিলেন একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা এবং বহু বছর ধরে যুদ্ধের অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং যাদের ওপর সরকার গুরুত্বপূর্ণ আস্থা রেখেছিল। এছাড়া অভিযানের মূল বিজ্ঞানী ছিলেন একজন ফেমাস ডক্টর, যিনি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণী এবং প্রাকৃতিক শক্তি সম্পর্কে জানার জন্য অনেক কৌতূহলী ছিলেন এবং তিনি এই অভিযান দলটিতে যোগ দেন। এছাড়া একজন ছিল ব্রিটিশ সার্চ অফিসার, এবং যাকে এই মুভিটির প্রধান ক্যারেক্টার বলে গণ্য করা হয় এবং যার নাম ছিল কনগ্রেট। এরপর ওয়েভার, যে ছিল যুদ্ধবিরোধী ফটোগ্রাফি এবং বিভিন্ন ঐতিহাসিক ও টুরিস্ট প্লেসগুলোর ফটো সংগ্রহ করত, এবং সে ছিল সাংবাদিকও বটে। পরিশেষে দেখা যায়, বা পরিশেষে একটি ক্যারেক্টারের কথা তোমাদেরকে বলে রাখি, যার নাম হলো মার্লো, যে গল্পের টুইস্ট নিয়ে আসবে। তোমরা এই মার্লোকে একটু মনে রাখবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সেই টিমটি সমুদ্রপৃষ্ঠ দিয়ে একটি বিশাল জাহাজ করে তাদের প্রয়োজনীয় সকল সামগ্রী, যেমন বিভিন্ন গোলাবারুদ ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রসর হয়ে তাদের মিশন এর দিকে চলছে। একটা পর্যায়ে সেই আইল্যান্ডের এক প্রাকৃতিক প্রাচীরের নিকট তারা পৌঁছে যায়, এবং যেখান থেকে অনেক অভিযানকারীরা, যারা এই দ্বীপটির জন্য অভিযান করতে এসেছিল, তারা এই প্রাচীরটি দেখে বা এই ঘূর্ণিঝড়ের প্রাচীরটি দেখে সেখান থেকে ফিরে গিয়েছে। কিন্তু এবারে টিমটি ছিল অনেক মজবুত এবং তাদের মনের মধ্যে দৃঢ়তার সংগ্রাম চলছিল, এবং সরকার থেকে অনুমোদন নিয়ে এসেছিল এই টিমটি। সে সুযোগ ছিল এই সুযোগটি, এজন্য তারা সেখানে যাওয়ার জন্য গভীরভাবে মত প্রকাশ করে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই হেলিকপ্টার নিয়ে তারা রেডি হয়ে পড়ে এবং সেই প্রাচীর বা ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে প্রবেশ করতে থাকে। এই প্রবেশটি ছিল মুভিটির অন্যতম এক অ্যাকশন সিন। যাই হোক, মুভিটি না দেখলে তোমরা এই সিনগুলো মিস করবে। ঘূর্ণিঝড়ের প্রাচীরের মধ্যে দিয়ে তারা প্রবেশ করার পর তারা যখন সেই আইল্যান্ডের এলাকা বা আইল্যান্ডের এরিয়ার মধ্যে প্রবেশ করে, তখন তারা সেই আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে পড়ে এবং তারা ভাবতে থাকে তারা কোথায় এলো, এটা পৃথিবী না অন্য কোনো জায়গা। যাই হোক, এরপর তারা তাদের মিশন সম্পর্কে সচেতন হয় এবং তাদের মিশনের জন্য বম ফালাতে শুরু করে, এবং যে বম ফালানোর কাজটি এজন্য তারা করছিল কারণ তাদের সেই দ্বীপের মাটি পরীক্ষা করতে হবে। এই বম ফালানোর সঙ্গে সঙ্গে এই বমের যে বিস্ফোরণটা, এই বিস্ফোরণটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে সেখানকার রাজা, যাকে সেই দ্বীপের রাজা মানত প্রত্যেকটি প্রাণী এবং সেই দ্বীপটিকে সেই রাজাটি রক্ষা করত, তাকে আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর রূপে। সে ছিল একটি বড় ধরনের গরিলা এবং যার নাম কং ছিল। সে এই বনের বা এই দ্বীপের রাজা ছিল। বমের আক্রমণের কারণে তাদের সামনাসামনি দেখা হয় কং এর সঙ্গে এবং কয়েকটি প্লেনকে সে বিধ্বস্ত করে। পরবর্তীতে তারা সেই প্রাণীটি বা কিং কংকে দেখে একদম হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে তারা এখন কি করবে। এরপর যখন তাদের সহযোগীদেরকে সেই কং হামলা করছিল, তখন তারা কং এর উপরে ডাইরেক্ট হামলা
পড়তে থাকে এবং প্রচন্ডভাবে গুলি চালাতে শুরু করে এবং এই সিনটা অনেক অ্যাকশনজনক হয়েছিল। এরপর আমরা দেখতে পাই তাদের প্রত্যেকটি প্লেন বা হেলিকপ্টার কং বিধ্বস্ত করে ফেলে এবং প্রত্যেকেই মাটিতে পড়ে যায়। এখানে অনেকেই মারা গিয়েছিল কিন্তু মুভির প্রধান ক্যারেক্টারগুলো প্রত্যেকজনই বেঁচে ছিল এবং এর মধ্যে ছিল জেমস কনরেড, ফটোগ্রাফার ওয়েভার এবং বিল রেইন্ডা ও তার টিমের সৈন্য সেনারা। কিন্তু এই যুদ্ধের পর তারা দুইটি টিমে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে রেইন্ডার টিম আলাদা হয়ে যায় এবং জেমস কনভার্ট ও বিভিন্ন সিভিল অফিসার নিয়ে একটি টিম আলাদা হয়ে যায়। এবার আমরা দেখতে পাই অ্যান্ড্রের টিম হাঁটতে হাঁটতে সেখানকার এক বসতি স্থানে পৌঁছা যায় এবং সেখানে তারা বিভিন্ন অদ্ভুত বিষয়বস্তু দেখতে পায়। এরপর সেই স্থানীয় বসবাসকারীরা বা সেখানকার মানুষেরা তাদের ওপর আক্রমণ করে এবং তাদেরকে আটক করে। এরপর হঠাৎ করে আমরা দেখতে পাই সে আটকরত অবস্থায় সেখান থেকে একটি মানুষ বেরিয়ে আসে এবং সে কথা বলতে বলতে বেরিয়ে আসে। এই সেই লোক মারলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটিতে আটকা পড়ে যায়, প্রায় 20 বছর ধরে এখানে আটকা পড়ে রয়েছে সেই মারলো এবং সে ছিল একজন পাইলট। যাই হোক, সে সবকিছু সেখানে হ্যান্ডেল করে নেয়, আদিবাসীদের এবং পৃথিবী থেকে যাওয়া মানুষদের হ্যান্ডেল করে নেয় এবং তাদেরকে অভ্যর্থনা জানায়। এরপর তাদের বাসস্থান যেখানে তারা সুরক্ষিত থাকতে পারবে সেখানে তাদেরকে নিয়ে যায় এবং এই জঙ্গলের 20 বছর ধরে সে কি কি অভিজ্ঞতা অর্জন করেছে সে সম্পর্কে তাদেরকে ধারণা দিতে থাকে এবং মারো তাদেরকে বলে এই জঙ্গলের কিংকং রক্ষাকারী এবং জঙ্গলের ভগবান বলে মনে করে এই জঙ্গলের অধিবাসী ও সকল প্রাণী। কিন্তু এই জঙ্গলে আরো এক ধরনের প্রাণী রয়েছে যারা প্রত্যেকটি প্রাণী অনেক বেশি ভয়ানক ছিল এবং জঙ্গলে বসবাসকারী প্রাণীদেরকে খাওয়ার মাধ্যমে এই জঙ্গলটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে চাইতো বা এই জঙ্গলে এক ধরনের অরাজকতা আনার চেষ্টা করত। যাই হোক, সেই প্রাণীগুলো থেকে কং এই জঙ্গল এবং জঙ্গলের অধিবাসীদেরকে রক্ষা করত। যাই হোক, তারা সেখানে অনেক কিছুই বুঝতে পারে এবং এই জঙ্গলটি সম্পর্কে। কিন্তু এখন তাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এই জঙ্গল থেকে জীবিত বেঁচে ফেরা। তাই তারা জঙ্গলের দক্ষিণ দিকে যেতে শুরু করে, কেননা তাদের মিশনের শুরুতে বলা হয়েছিল 3 দিন পরে দক্ষিণ সমুদ্র প্রান্তে বা সমুদ্র কিনারায় একটি বড় জাহাজ আসবে এবং যেটি তাদেরকে নিয়ে যাবে। তাদের সামনে খুবই কম সময় এবং তাদের কাছে নেই কোনো যানবাহন। মার্লো তাদেরকে বলে আমার কাছে এক ধরনের জাহাজ বা খুব ছোট একটি বোট রয়েছে যেটির মাধ্যমে আমরা নদীপথে সহজেই সেই বীচ বা সমুদ্র সৈকতে পৌঁছাতে পারবো। তখন তারা অনেক খুশি হলেও পরবর্তীতে যখন তাদের সেই বোট দেখে সেই টিমটি একদম হতাশ হয়ে যায়, কেননা সে বোটটি ছিল একদম অচল, যার সবকিছু অনেক বেশি পুরানো ছিল। যাই হোক, সেটা যদিও চলে না কিন্তু ভাসমান ছিল। তারপর তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং হেলিকপ্টারের যে ধ্বংসকৃত ইঞ্জিন ছিল সেগুলোকে রিপেয়ার করে ঠিক করতে শুরু করে। একটা পর্যায়ে সেগুলোকে ঠিক করে ফেলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সেই বোটটিকে ঠিক করে ফেলেছে এবং চলতে শুরু করেছে সেই জঙ্গল থেকে নদীপথ করে তাদের উদ্দেশ্যে। সেই অধিবাসীদেরকে বিদায় দিয়ে এবং কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রেডিও সিগন্যালের সেই বিচ্ছেদ হয়ে যাওয়া টিমটির সঙ্গে তাদের যোগাযোগ হয় এবং তাদেরকে বলে আমরা একটি ছোট বোট পেয়েছি এবং আমরা সেই কিনারার দিকে অগ্রসর হচ্ছি যেখানে জাহাজটি আসবে। তখন সেই দ্বিতীয় টিম বলে আমরা জঙ্গলের দক্ষিণ দিকে রয়েছি, অর্থাৎ সেই সমুদ্র বন্দর যেই দিকে কিছুটা সেই দিক এগিয়ে রয়েছে তাদের টিমটি। তখন তাদেরকে ফ্লায়ার গান চালানো কথা বলে, তখন তারা ফ্লায়ার গানটি চালিয়ে দেয় এবং লোকেশনটা তারা পেয়ে যায়। তাদের সঙ্গে যখন এই দ্বিতীয় টিমটির দেখা হয় তখন তাদেরকে বলে এখন আমাদের এই জঙ্গল থেকে যে করেই হোক বেরোতে হবে। কিন্তু আর্মি অফিসার অর্থাৎ আর্মিদের ক্যাপ্টেন সে বলে আমি ক্যাপ্টেন অবস্থায় আমার কোনো সঙ্গীকে এখানে জীবিত রেখে যেতে পারি না। তখন মার্লো বলে তুমি যে উত্তর দিকে যেতে চাইছো অর্থাৎ তোমার যে সঙ্গী একটি বেঁচে আছে তুমি যেটা ভাবছো এবং সেই দিকে তুমি যদি যাও সেই ছিপকালি নামের মারাত্মক ভয়ঙ্কর জীবগুলো তোমাদেরকে জ্যান্ত ছাড়বে না এবং তাদের আক্রমণ থেকে তোমরা কেউই বাঁচতে পারবে না। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে আমি একজন ক্যাপ্টেন, যতই বিপদ হোক না কেন আমার সামনে কোনো এক উপায় থাকা অবস্থায় আমি সেটিকে মিস করতে চাই না। ক্যাপ্টেনের এই কথাটি ছিল একটি চাল, কেননা ক্যাপ্টেন চাইছিল তাদের হত্যাকারী অর্থাৎ তাদের সঙ্গী হত্যাকারী কিংকংকে এই জঙ্গল থেকে সরিয়ে ফেলা অর্থাৎ তাকে মেরে ফেলা। এই বিষয়টি সে লুকিয়ে রেখেছিল তাদের কাছ থেকে। যাই হোক, তারা যখন জ্যাকে খোঁজার উদ্দেশ্যে উত্তর দিকে রওনা হয় তখনই তাদের সামনে এক ভয়ানক বিপদ দেখতে পায়
আমরা, যা ছিল মার্লোর কথা মতো একদম সঠিক। সেখানকার পরিবেশটা এতই ভয়ানক ছিল যেখানে যাওয়ার কথা ভাবলে গা শিউরে উঠবে। বারবার চারদিকে কঙ্কাল দেখতে পায় তারা, এক গ্যাসীয় ধোঁয়া দ্বারা আচ্ছন্ন ছিল পরিবেশটা, ভয়ঙ্কর। যাই হোক, তারা সেগুলোকে কোনো গুরুত্ব দেয় না দিয়ে অগ্রসর হতে থাকে। একটা পর্যায়ে তাদের সেই ছিপকালি বা ভয়ঙ্কর প্রাণীগুলো আক্রমণ করে। তখন তারা লুকিয়ে পড়ে এবং সেই ভয়ঙ্কর প্রাণীগুলো মুখ থেকেও বিভিন্ন ধরনের মানুষের কঙ্কালগুলি ও হাড় উগলাতে শুরু করে। সেই হাড়ের সঙ্গে লেগে ছিল একজন মানুষের লকেট বা ব্রেসলেট টাইপের একটি লকেট, যেখানে তার নাম লেখা ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই সেই শিকারীগুলি বা ছিপকালিগুলি তাদের অনেক সদস্যকে খেয়ে ফেলেছে এবং তারা সেই ভয়ঙ্কর প্রাণীগুলোর সঙ্গে লড়াই করে এক পর্যায়ে তাদেরকে মেরেও ফেলে একটিকে, অর্থাৎ একটি ছিপকালি সেখানে মরে যায়। পরিবেশটা যখন কিছুটা শান্ত হয় তখন তারা একত্রিত হয় এবং সেখান থেকে চলে আসতে চায়, কেননা সেই প্রাণীগুলো খুলি উগলিয়ে দিয়েছিল। তার মধ্যে একটি লকেট ছিল এবং যেখানে জেমসের নাম লেখা ছিল। তখন কনরেড বলে, যেহেতু সে আর জীবিত নেই, সেই ক্ষেত্রে আমরা তাকে আর খুঁজতে যাব না। কিন্তু তখনই ক্যাপ্টেন বলে তার আসল সত্যি কথা, বা সে যেটি চাইছিল সেটি বলে, আমি আসলে সেখানে যাব কংকে মারার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে যায় এবং যেহেতু তারা জানতো ক্যাপ্টেনের টিমের সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে তাদেরও মৃত্যু ঘটতে পারে, কেননা তাদের হাতে অস্ত্র ছিল, তাই তাদের রাগের মাথায় মেরেও ফেলতে পারে। পরে সেখানে তারা সঙ্গত হয়ে আবারও আলাদা টিম হয়ে যায় এবং তাদেরকে বলে, তোমরা যাও, তোমাদের জন্য আমরা বোর্ডে দেরি করব। তখন ক্যাপ্টেন বলে, তোমরা যেহেতু এতই ভীত, সেই ক্ষেত্রে তোমাদের আমাদের সঙ্গে আসতে হবে না। কিন্তু তারা জানতো না যে কং এর সঙ্গে তারা সামান্য গোলা বারুদে কিছুই করতে পারবে না। এরপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করে এবং দুটি টিম দুই দিকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেনের আর্মি টিম বা সোলজাররা সেই স্থানে পৌঁছাতে সক্ষম হয় এবং প্রচুর গোলা বারুদ সেখানে দেখতে পায়। সেগুলোকে তারা কাজে লাগায় এবং বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে ফাঁদ পাততে থাকে কং এর জন্য, যেমন নদীর জলে বিভিন্ন ধরনের ক্ষতিকর ফুয়েল ফেলানো, বম মাটিতে পুঁতে রাখা, এই ধরনের ফাঁদ পাততে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই কনরেডের টিমটিকে, তারা বোর্ডে যাওয়ার পূর্বে জঙ্গলের মধ্যে একটি স্থানে একটি বিষয় নিয়ে ডিসকাস করতেছিল এবং সেখানে হঠাৎ করেই কনরেড বলে ওঠে, আমরা কংকে সাহায্য করতে যাচ্ছি, তোমরা আমাদের জন্য অপেক্ষা করবে না সকাল হওয়ার পর, অর্থাৎ সূর্য ওঠার পর তোমরা আমাদের জন্য আর অপেক্ষা করবে না, তোমরা তোমাদের গন্তব্যের দিকে চলে যাবে। তখন সেখানে মার্লো বলে ওঠে, আমিও তোমাদের সঙ্গে যাব। যাই হোক, তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে কংকে বাঁচানোর জন্য। এরপর আমরা দেখতে পাই কং নদীপথে হাঁটছিল, উত্তর সাইডে বম বিস্ফোরণের শব্দ হয় এবং সেখানে কং আকৃষ্ট হয়ে চলে যায়। নদীর জলে ফুয়েল ঢালা ছিল এবং ক্যাপ্টেনের এটি একটি চাল ছিল। তখন ক্যাপ্টেন সেই নদীর জলে আগুন লাগিয়ে দেয় এবং সেখানে কং পুড়তে থাকে। সেখানে কং পুড়তে পুড়তে একদম বেহুশ হয়ে যায়। এরপর দেখতে পায় পরিবেশটা আবারও শান্ত হয়ে গেছে। তখন ক্যাপ্টেন বমগুলো সক্রিয় করে এবং সেখানে বম বিস্ফোরণ করতে যাবে, এমতো অবস্থায় মার্লো এবং কনরেড তাদেরকে কিছুটা আটক করে এবং বলে, দেখো এই কাজটি সঠিক হচ্ছে না। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, কিন্তু ক্যাপ্টেন কোনো মতেই বুঝতে চাইছিল না যে কং এই জঙ্গলের রক্ষা কবচ। যাই হোক, এরপর আমরা দেখতে পাই সেই শীতকালী এবং মারাত্মক প্রাণীটি আবারও তাদের উপর আক্রমণ করেছে এবং কং সেখানে জেগে ওঠে এবং শীতকালীর সঙ্গে লড়াই অবস্থায় ক্যাপ্টেনকে পায়ের তলায় পিষিয়ে মেরে ফেলে কং। পরবর্তীতে তারা জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে কিনারায় অবস্থায় পৌঁছায়, অর্থাৎ যেখানে বোটে করে তাদের টিম তাদের জন্য অপেক্ষা করছিল সেখানে পৌঁছায়। এরপর আমরা দেখতে পাই আবারও ছিপকালিটি তাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু এবার সেখানে কং এর হাজির হয় একদম হিরোর মতো এবং সেখানে ছিপকালি ও কং এর মধ্যে এক দুর্ধর্ষ ফাইট হয়। এই ফাইটের মধ্যেই হঠাৎ করে ওয়েভার পানির মধ্যে তুলিয়ে যেতে থাকে এবং কং একটা পর্যায়ে সেই ছিপকালিটিকে মেরে ফেলে এবং ওয়েভারকেও সেখান থেকে বেঁচে যায় এবং এখানে আমরা বুঝতে পারি কং কতটা মহৎ এবং এই জঙ্গলের একজন রক্ষাকর্তা বা রাজা হওয়ার যোগ্যতা রাখে। এবং তাদেরকে বাঁচানোর পর কং তাদের দিকে দৃঢ়ভাবে তাকায় এবং সেখান থেকে তার রাজ্যে বা তার জঙ্গলের গহীনে চলে যেতে শুরু করে সেই নদীপথে। এবং এই দিকে এই টিমটি তাদের বোটে করে তাদের জাহাজের উদ্দেশ্যে ভেসে যেতে থাকে এবং ভাসতে ভাসতে একটা
একটা পর্যায়ে তারা নিজেদের মধ্যে গল্প করে এবং বলে যে হয়তোবা এই দ্বীপটি আর আগের মতো থাকবে না, কেননা এই দ্বীপের খোঁজ বাহিরের দুনিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে এই দ্বীপটির উপর আরো ভয়ানক রিসার্চ চলতে থাকবে। তখনই ওয়েভার বলে, আমার ক্যামেরাতে যতগুলো ইনফরমেশন বা তথ্য রেকর্ড রয়েছে এগুলো কোনো মতে আমি বাহিরে লিক করব না। যাই হোক, এই সিনটি দেখার পরে আমরা দেখতে পাই আবারও এই জঙ্গলে বা এই দ্বীপটিতে হেলিকপ্টার করে একদল সৈন্য সেনা আসছে এবং বিষয়টি এখানে চাপা রেখে দেওয়া হয়। পরবর্তীতে আমরা সিন পাল্টে যাই এবং দেখতে পাই তারা তাদের নিজ নিজ পরিবারে পৌঁছেছে, কিন্তু বিশেষ করে দেখানো হয় মার্লো, যে দীর্ঘ 20 বছর পর অর্থাৎ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে গিয়েছিল, কিন্তু এখন সে হঠাৎ করে তার পরিবারের কাছে পৌঁছে যায় এবং তার পরিবার যখনই তাকে দেখতে পায় এটি তার পরিবারের কাছে এক বিস্ময়কর বিষয় বলে মনে হয়, কেননা যে মানুষটি আজ থেকে 20 বছর আগে মৃত বলে ঘোষণা করে দেওয়া আছে সেই মানুষটি আজ আমাদের সামনে হাজির। এই বিষয়টি তাদের অনেক বেশি শক করে দেয়। কিন্তু প্রিয়জন তো প্রিয়জনই, প্রিয়জনকে যখন কোনো মানুষ পায় দীর্ঘ দিন পর তখন তাদের মধ্যে যে ভালোবাসার দৃশ্য সেটাই এখানে ফুটে ওঠে এবং এরই মধ্য দিয়ে আজকের মুভির এন্ড ঘটে। তবে এই মুভির কিছু টুইস্ট বা কিছু বিষয়বস্তু রয়ে যায় যেগুলো দ্বিতীয় পার্ট আসার জন্য বেশ কার্যকরী। যেমন তারা যখন জঙ্গল থেকে বেরোচ্ছিল তখন এই জঙ্গলে আরো একদল রিসার্চকারী টিম পৌঁছাচ্ছে, অর্থাৎ হেলিকপ্টার করে পৌঁছাচ্ছিল, যেরকমটা তারা এই জঙ্গলে পৌঁছানোর পূর্বে দেখানো হয়েছিল। তাই বলা যায় যে এই মুভিটির দ্বিতীয় পার্ট আসবে। যাই হোক, মুভিটি কেমন লেগেছে আমার কাছে, মুভিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং কোন বিষয়ে মুভি তোমরা চাও সেই বিষয় সম্বন্ধে কমেন্ট করবা। আর এরকম নতুন ইন্টারেস্টিং বাছাই করা মুভিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাক। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।